দ্য স্বামী অ্যান্ড দ্য মাদারশিপ, এটা হচ্ছে একটা বায়োগ্রাফিরই একটা অংশ। লিখেছেন কে বলো? সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা কিন্তু এনার আসল নাম ছিল না। এনার আসল নাম কি ছিল? মার্গারেট এলিজাবেথ নোবেল। এই মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি একজন আয়ারল্যান্ডের শিক্ষিকা, একজন আয়ারল্যান্ডের বাসিন্দা ছিলেন। পরবর্তীকালে 1895 সালে 1895-এ তার সাথে স্বামী বিবেকানন্দ, তার দেখা হয় কোথায়? ইন লন্ডন। লন্ডনে 1895 সালে স্বামী বিবেকানন্দের সাথে দেখা হয় এবং 1902 সালে যখন যখন স্বামী বিবেকানন্দ যখন মারা গেলেন 1902 সালে, ওই স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর স্বামী রামকৃষ্ণচন্দ্র মানে রামকৃষ্ণচন্দ্র তিনি বলেন যে এই স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা বায়োগ্রাফি লিখতে, একটা জীবনী লিখতে। এবার তিনি বলছেন আমি তো জীবনী লিখতে পারবো না, কিন্তু আমি স্বামী বিবেকানন্দের নিজের চোখে যে ব্যাপারগুলো দেখেছি আমি সামনে থেকে এতদিন, মানে 1895 সাল থেকে 1902 সাল পর্যন্ত আমি তাকে নিজের চোখে দেখেছি তিনি কেমন মানুষ ছিলেন, সেই নিয়ে আমি তার সম্বন্ধে কিছু লিখবো। তো এবার তিনি কোন বই লেখেন সেটা? দ্য মাস্টার অ্যাজ আই স হিম, যেটা 1910 সালে পাবলিশড হয়। কিন্তু একটা ট্র্যাজেডি শোনো, 1910 সালে পাবলিশ, 1911 সালে কিন্তু এলিজাবেথ নোবেল নিজেও কি মারা যান দার্জিলিংয়ে। তাহলে কি হলো? 1902 সালে এলিজাবেথ নোবেল বা ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা, আচ্ছা নিবেদিতা নামটা জানো কে দিয়েছিল? স্বামী বিবেকানন্দ কিন্তু নামটা দিয়েছিলেন। কার সম্বন্ধে লেখেন তিনি সেটাতে? দেখো, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, আমি তাকে দেখেছি যেভাবে আমি তাকে দেখেছি। এটা কোনো গতানুগতিক কোনো বায়োগ্রাফি ছিল না, তার চোখে তার যে এক্সপিরিয়েন্স ছিল স্বামী বিবেকানন্দকে নিয়ে সেটা এখানে তিনি দেখিয়েছিলেন। ক্লিয়ার সবাই এতদূর? ঠিক আছে, তাহলে এটা পাবলিশ হয়েছিল কত সালে বলো? 1910। চলো এবার সবাই মন দিয়ে দেখো, শোনো। দ্য স্টোরি of the glimpses which I caught of this part of the Swami's life would be singularly incomplete if it contained no mention of his worship of the mother. দেখো কি বলছে, স্বামীর জীবন মানে স্বামী বিবেকানন্দের জীবন সম্বন্ধে যে অংশটুকু আমি দেখতে পেয়েছি, তার যে একটা সেই গল্পের যে ঝলক, গ্লিমস মানে ঝলক, সেটা পুরোপুরি নিতান্তই অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমি উল্লেখ করি তার মায়ের প্রতি ভালোবাসা। মা মানে কে বললাম? মা কালী। তাহলে এলিজাবেথ নোবেল বা সিস্টার নিবেদিতা বলছেন আমি তাকে যেটুকু দেখেছি, তার সম্বন্ধে যেটুকু জেনেছি, যেটুকু পড়েছি বা যেটুকু দেখেছি তাকে চোখের সামনে থেকে, তার কিন্তু পুরো বায়োগ্রাফিটা পুরো ইনকমপ্লিট থেকে যাবে যদি না আমি তার মায়ের প্রতি ভালোবাসার কথাটা উল্লেখ করি। মানে মায়ের প্রতি ভালোবাসার কথা উল্লেখ না করলেই নয়, এত তিনি মাকে ভালোবাসতেন। কোন মাকে? কালীমা। আচ্ছা, আমরা কিন্তু দেখো ছোটবেলার থেকে জেনে এসেছি স্বামী বিবেকানন্দ যুক্তিবাদে বিশ্বাসী ছিলেন, কোনো ধর্ম বা কোনো পুতুল পুজো এসব বিশ্বাসী ছিলেন না। তাহলে মায়ের প্রতি এত ভালোবাসা তার কি করে হলো? মা মানে কে? মা কালী। এই টেক্সটে আমরা জানতে পারবো। ঠিক আছে, স্পিরিচুয়ালি স্পিকিং, আধ্যাত্মিকভাবে বলতে গেলে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট দেয়ার ওয়ার টু এলিমেন্টস ইন হিজ কনসাসনেস। আচ্ছা, কনসাসনেস মানে চেতনা। বলছে যদি আমি স্পিরিচুয়ালি বলতে যাই, মানে স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকভাবে বলতে গেলে তার চেতনায় দুটো উপাদান ছিল। তাহলে কটা উপাদান ছিল চেতনায়? দুটো। মানে তার যে মানবিক চেতনা, তার যে দিক, মানবিক যে দিকটা, সেই দিকের চেতনার দিক থেকে কটা উপাদান ছিল? দুটো দিক বা দুটো দিক ছিল। কি কি দুটো দিক ছিল? দিক বা উপাদান ছিল। আনডাউটেডলি হি ওয়াজ বর্ন আ ব্রহ্মজ্ঞানী। আচ্ছা, নিঃসন্দেহে বলা যায় তিনি একজন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী, এই ব্রহ্মজ্ঞানী কথাটার মানে কি? ব্রহ্ম কথার অর্থ হচ্ছে কি বললাম? পরম সত্য। আর জ্ঞানী মানে তো জানোই যার জ্ঞান আছে, মানে যার পরম সত্য সম্বন্ধে তার কি জ্ঞান আছে। এবার পরম সত্য বা চিরন্তন সত্য কি? যে আমরা মানুষ, একজন আধ্যাত্মিক কোনো কেউ আছে যে মানে আমাদের পুরো পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডটা কি করেছে? তৈরি করেছে। আর আর তাদের দ্বারা কি আমরা বা তার দ্বারা আমরা নিয়ন্ত্রিত হই। এটা হচ্ছে চরম সত্য, যার উপরে কেউ নেই। এই যে মানুষ যে ভেদাভেদ করে করে বেড়ায় একে ওকে তাকে, মানে নানান রকম ভেদাভেদ, যে হিন্দু মুসলিম খ্রিস্টান, যারা ব্রহ্মজ্ঞানী তারা কিন্তু এই সময় মানে না। তারা কি মনে করে? যে সবাই কি সমান, পরম সত্য। তাহলে তিনি কি? তিনি হি ওয়াজ আ বর্ন ব্রহ্মজ্ঞানী। তিনি ছোটবেলা থেকেই কি ব্রহ্মজ্ঞানী।
মানে যার পরম সত্যি সম্বন্ধে যার কি আছে, জ্ঞান আছে। কার বলো তো? স্বামী বিবেকানন্দ। অ্যাজ রামকৃষ্ণ পরমহংস সো ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড, রামকৃষ্ণ পরমহংস প্রায় তিনি এটা জোর দিয়ে বলতেন। কি জোর দিয়ে বলতেন? যে স্বামী বিবেকানন্দের মধ্যে কি আছে, ব্রহ্ম জ্ঞান আছে, মানে কি পরম সত্যি সম্বন্ধে জ্ঞান আছে। তাহলে চরম সত্যি বা পরম সত্যি মানে কি বুঝতে পারছো? ঈশ্বর এক ও অদ্বিতীয়, সেটাই কে জানতেন? ব্রহ্মজ্ঞানী ছিলেন। আচ্ছা, when he was only 8 years old, যখন তার বয়স ছিল মাত্র 8 বছর। কার বয়স? স্বামী বিবেকানন্দ। সিটিং অ্যাট হিজ প্লে, খেলতে বসেই হি হ্যাড ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, সে সমাধিতে চলে যেতে পারতেন। সমাধি, সমাধি মানে কি বলতো? মেডিটেশন মানে ধ্যান। মানে খেলার চলে বসে থেকে সবাই ধরো খেলা করছে, দৌড়চ্ছে, ছুটছে, আর উনি খেলার চলে বসে কি কোথায় চলে গেলেন? ধ্যান করতে চলে গেলেন, মানে ধ্যানের মধ্যে মগ্ন হয়ে গেলেন। তাহলে এটা কিন্তু প্রশ্ন আসে, কত বছর বয়সে? মাত্র 8 বছর বয়সে। আমি 2-3 বার করে রিপিট করব, কিন্তু ভালো করে মনে রাখতে হবে তোমাদের। বোঝার সাথে সাথে আমাদের শর্ট প্রশ্ন তো দরকার, এটা তাই না? শর্ট প্রশ্নও পড়তে হবে আমাদের। দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। আর যেই ধর্মীয় ধারণার দিকে তিনি প্রাকৃতিকভাবে তার টান ছিল, সেটা ছিল নিরাকার এবং ফিলোসফিক্যাল। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মানে নিরাকার, নিরাকার মানে কি বলো? যার কোনো আকার নেই। তাহলে স্বামী বিবেকানন্দ যে ধর্মীয় ধারণা ছিল, ধারণাটা কেমন ছিল? নিরাকার, মানে কারো একটা আকার আছে, তিনি সেটা কি মানতেন না। আর ফিলোসফিক্যাল মানে দার্শনিক, দর্শন চিন্তা, মানে সবকিছু যুক্তি দিয়ে বিচার করতে হবে। তাহলে যদি বলা হয় তার রিলিজিয়াস আইডিয়া বেস ছিল কার উপরে বলো তো? অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। অ্যাবস্ট্রাক্ট মানে কি বললাম? নিরাকার। আর ফিলোসফিক্যাল মানে কি বললাম? দার্শনিক। এই ব্যাপারটা বুঝতে পেরেছো? আর গ্র্যাভিটেটেড মানে টান থাকা। দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলোস্ট্রাস। আচ্ছা, আইডোলোস্ট্রাস মানে পুতুল পুজো বা পৌত্তলিকতা। পুতুল পুজো বুঝতে পারছো? যে আমরা যেগুলো হিন্দুরা যেগুলো করে থাকে, মানে প্রথমে পুতুল মতো বানিয়ে তারপর দেবতা হিসেবে তাদেরকে পুজো করা হয়। তো যেটা পুরোপুরি উল্টো ছিল কার? পুতুল পুজো। আচ্ছা, তিনি কোন রিলিজিয়াস ধারণাতে তিনি বিশ্বাস করতেন? নিরাকার। তা নিরাকার মানে বুঝতে পারছো? যেটা পুরোপুরি কার উল্টো? আইডোলোস্ট্রাস। আইডোলোস্ট্রাস মানে কি? প্রতিমা পুজো বা পুতুল পুজো। তাহলে প্রতিমা পুজো বা পৌত্তলিকতায় তিনি কি করতেন? অবিশ্বাস করতেন। মানে বলতে চাইছে যেটা, ইন হিজ ইউথ and presumably when he had already been some time under the influence of Sri Ramakrishna, he became a formal member of the সাধারণ ব্রাহ্ম সমাজ। আচ্ছা, তিনি যখন তার যুবক বয়সে, এবং সম্ভবত প্রিজিউমলি মানে সম্ভবত তিনি যখন শ্রী রামকৃষ্ণের আন্ডারে বা তার দ্বারা যখন প্রভাবিত হয়েছিলেন, তখন তিনি সাধারণ ব্রাহ্ম সমাজের একজন মেম্বার হয়েছিলেন। মেম্বার মানে কি? একজন সদস্য ছিলেন। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সাধারণ ব্রাহ্ম সমাজ কি? তোমরা ইতিহাসে সবাই পড়েছো, রাজা রামমোহন রায় যেটা শুরু করেছিলেন সাধারণ ব্রহ্ম সমাজ। আচ্ছা, এর মানে কি সাধারণ ব্রহ্ম সমাজ? দেখো, ব্রহ্ম ওরা এমন একটা ধর্মে বিশ্বাস করত, যেই ধর্ম অনুযায়ী হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিচ্ছু না, ঈশ্বর এক ও অদ্বিতীয়। ব্রহ্ম মানে কি বললাম? চরম বা পরম সত্যি, যেটা পরম সত্য। মানে পরম সত্য আমরা একটা জীব, এবং আমাদের উপরে কে আছে? একজন দেবতা বা ঈশ্বর আছে, যিনি এক ও অদ্বিতীয়। তাই এই ব্রহ্ম সমাজের তিনি একজন মেম্বার ছিলেন। কে ছিলেন বলো তো? তার মানে তোমরা এতক্ষণ যতটুকু পড়তে, তোমরা এটুকু বুঝতে পারছো যে স্বামী বিবেকানন্দ মনের মধ্যে কোনো কুসংস্কারের জায়গা ছিল না, কোনো পুতুল পুজোয় তিনি বিশ্বাসী ছিলেন না। আর তিনি পুরোপুরি এমন একটা দেবতাকে মানতেন যে নিরাকার, আকারহীন, আর যে এক ও অদ্বিতীয়। তাহলে এই মাদার ওর শিব কেন? তোমাদের মনে প্রশ্ন আসছে না? মাতৃপুজো তিনি কেন করতেন? এই জট তোমাদের মন থেকে কাটবে। দেখো কত সুন্দর গল্পটা, একটু মন দিয়ে শোনো। দেখো, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন আ স্পেশাল ফর্ম। আচ্ছা, স্পেশাল ফর্ম মানে বিশেষ আকৃতি। ইংল্যান্ডে বা আমেরিকাতে গিয়ে তিনি যখন আমেরিকায় গিয়ে তিনি যখন ওই ধর্মপ্রচার করেছিলেন, প্রিচ মানে কি বলো? ধর্মপ্রচার। তিনি যখন ধর্মপ্রচার করেছিলেন, তখনও
তার কথাতে বা তার স্পিচের মধ্যে কোনো প্রকার কোনো বিশেষ আকৃতির কোনো উল্লেখ ছিল না, তিনি কখনো বলেননি পুতুল পুজো তোমরা করো। মানে ব্যাপারটা বুঝতে পারছো? স্বামী বিবেকানন্দ জীবনে কখনো পুতুল পুজো সম্বন্ধে কোনো প্রকার কোনো আইডিয়া দেননি, কাউকে দেননি, কোনো ধারণা দেননি। ঠিক আছে? দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ ইজ অনলি ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে উদ্দেশ্য। ব্রহ্ম বা প্রকৃত সত্যকে খোঁজা হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। তাহলে তার একমাত্র ইম্পারেটিভ কি? হিজ অনলি ইম্পারেটিভ ওয়াজ ব্রহ্মকে খোঁজা, ব্রহ্ম সম্বন্ধে জানা। তাহলে রিয়েলাইজেশন অফ ব্রহ্ম ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ, তার একমাত্র কি? উদ্দেশ্য। দ্য অদ্বৈত ফিলোসফি। আচ্ছা, নতুন একটা জিনিস শোনো, দেখো অদ্বৈত ফিলোসফি এটা আবার কি? স্পেলিং গুলো কিন্তু খেয়াল রেখো। দেখো স্পেলিংটা কি লেখা আছে? ADVAITA, তাই তো? অদ্বৈত ফিলোসফি, অদ্বৈত ফিলোসফি। আচ্ছা, এবার কি বলছে দেখো, এই অদ্বৈত ফিলোসফি হিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন। ডক্ট্রিন মানে মতবাদ, আর তার একমাত্র মতবাদ কি ছিল? অদ্বৈত ফিলোসফি মানে অদ্বৈত দর্শন। আমি যেগুলো বলছি এগুলো কিন্তু তোমরা খাতায় সব সঙ্গে সঙ্গে নোট করে নেবে, এগুলো কিন্তু দরকারি জিনিস। আচ্ছা, অদ্বৈত দর্শন মানে কি? অদ্বৈত দর্শন মানে দেখো, আচ্ছা দ্বৈত মানে কটা বলো তো? দুটো। আর অদ্বৈত মানে কি? যেটা দুটো নয়। তার মানে ওই একই কথা, অদ্বৈত মানে ঈশ্বর এক ও অদ্বিতীয়। আচ্ছা, মনে রাখবে এই অদ্বৈত ফিলোসফি মানে অদ্বৈত দর্শনের প্রথম শুরু করেছিলেন সেটা হচ্ছে কি? আদি শঙ্করাচার্য। নামটা কি বললাম? আদি শঙ্করাচার্য। এইগুলো কিন্তু তোমরা এই টেক্সটে পাবে না, তো এইগুলো তোমাদের জেনে রাখতে হবে। আদি শঙ্করাচার্য বা আদি শঙ্করাচার্য। এই অদ্বৈত ফিলোসফির জনককে কে প্রথম তৈরি করেছিল? কে প্রথম তৈরি করেছিল একবার বলো? আদি শঙ্করাচার্য। এই অদ্বৈত ফিলোসফি কি আরেকবার তোমরা বলো তো দেখি? মানে ঈশ্বর এক আর অদ্বিতীয়, সবাই এক, কেউ আমরা কারোর থেকে কি আলাদা নয়। পৃথিবীতে প্রত্যেকটা বস্তু ব্যক্তি সবাই কি আমরা সমান, এক ও অদ্বিতীয়। বুঝতে পারছো? একেশ্বরবাদ যাকে বলে। অ্যান্ড ভেদাস অ্যান্ড উপনিষদস হিজ সোল স্ক্রিপচারাল অথরিটি। আর তার একমাত্র শাস্ত্রীয় গ্রন্থ কি? বেদ আর উপনিষদ। তাই তিনি বেদ আর উপনিষদ ছাড়া কিচ্ছু তিনি বিশ্বাস করতেন না। প্রথম প্যারা আমরা পড়লাম, এবার মন দিয়ে শোনো কতদূর তোমরা কি বুঝলে। মন দিয়ে এবার শোনো, ঠিক আছে? কতদূর কি বুঝলে দেখো। আমরা কি কি পড়লাম, যে ভালো করে শোনো, একটু রিভিশন। তোমার সিস্টার নিবেদিতা বলছেন যে আমরা যদি স্বামীর ওই মাতৃপুজোর দিকটা না তুলে ধরি, তাহলে কিন্তু আমরা তার জীবনের একটা বড় অংশ কি আমরা মিস করে যাব। কার জীবনের? স্বামী বিবেকানন্দের। কনসাসনেস ক প্রকারের ছিল? দু প্রকারের, দুটি উপাদান ছিল। আর আনডাউটেডলি সে কি ছিলেন? একজন ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী মানে কি বলো? যার পরম সত্য সম্বন্ধে যার জ্ঞান আছে, পরম সত্য। আর রামকৃষ্ণদেব নাকি প্রায় মাঝে মাঝে এই কথা বলতেন। তিনি মাত্র 8 বছর বয়সে খেলার ছলে কি করতে পারতেন? সমাধিতে যেতে পারতেন। সমাধি মানে কি? ধ্যান করতে পারতেন। আর তার যে রিলিজিয়াস আইডিয়া ছিল, যেটা তিনি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, মানে তার ন্যাচারালি তার প্রতি টান ছিল দু প্রকার। কি বলতো? অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। অ্যাবস্ট্রাক্ট মানে কি বললাম? নিরাকার। ফিলোসফিক্যাল মানে কি বললাম? দার্শনিক। আচ্ছা, আর কি? যেটা কার বিরুদ্ধে? যেটা হচ্ছে আইডোলাস্ট্রাস। আচ্ছা, আইডোলাস্ট্রাস মানে কি? মূর্তি পুজোর বিরোধী। আচ্ছা, তিনি যখন ইয়াং ছিলেন বা যখন শ্রী রামকৃষ্ণের যখন তিনি সান্নিধ্যে আসেন, তিনি তখন বলো তিনি কি কোথাকার ফর্মাল মেম্বার ছিলেন? সাধারণ ব্রহ্ম সমাজের ফর্মাল মেম্বার ছিলেন একজন। আচ্ছা, তিনি যখন আমেরিকা বা ইংল্যান্ডে তিনি যখন প্রিচ মানে কি? যখন বক্তৃতা দিয়েছিলেন, তখনও তিনি কোনোদিনও কি সম্বন্ধে কথা বলেননি? স্পেশাল ফর্ম মানে কি? বিশেষ আকার সম্বন্ধে। আচ্ছা, তার একমাত্র ইম্পারেটিভ কি ছিল বলো? একমাত্র ইম্পারেটিভ ছিল ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান লাভ করা। আর তার একমাত্র সিস্টেম অফ ডক্ট্রিন মানে মতবাদ কি ছিল বলো? অদ্বৈত ফিলোসফি। এই অদ্বৈত দর্শন কে প্রচার করেন বা কে জনক? কে এটার? আদি শঙ্করাচার্য। আর তার স্ক্রিপচারাল অথরিটি কি ছিল? শাস্ত্রীয় জ্ঞান কি ছিল তার? শাস্ত্রীয় গ্রন্থ কি ছিল তার বলো? বেদ আর উপনিষদ।
হ্যাঁ, এবার তোমরা বুঝতে পারবে যে একদিকে তিনি নিরাকারে বিশ্বাসী, অপরদিকে তিনি কেন আবার মাতৃপুজো করতেন। এবার তোমাদের মধ্যে ওই কনফিউশনই দূর হবে যে একদিকে তাকে বলা হচ্ছে কি সে নিরাকার, হ্যাঁ, আবার নিরাকারে বিশ্বাস করে, অন্যদিকে তার আবার একটা, আচ্ছা মা কালী তো একটা স্পেশাল ফর্ম আছে, মা কালীকে বিশ্বাস করে। এবার কি করে এটা সম্ভব তোমরা বুঝবে। অ্যান্ড ইয়েট সাইড বাই সাইড উইথ দিস ইট ইজ অলসো ট্রু, এর পাশাপাশি এটাও সত্যি যে দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস, তার ঠোঁটে সবসময় মা মা লেগেই থাকতো। তিনি যখন ভারতে থাকতেন তার ঠোঁটের উপরে কি লিখে থাকতো? মা। সবই মায়ের ইচ্ছা, মা যা করে ভালোর জন্যই করে। মা মানে কে? কালী মা। তাহলে বুঝতে পারছো, একদিকে আমরা একটুখানি আগেই পড়লাম তিনি নাকি নিরাকারে বিশ্বাসী, আবার এখানে বলছে কি তার মুখে সবসময় কি কি লেগে থাকতো? মা ডাক লেগে থাকতো। He spoke of her as we of one deeply familiar in the household life, তিনি এমন ভাবে তার কথা বলতেন, তার মানে কার? মায়ের কথা বলতেন, ঠিক যেভাবে আমাদের নিত্য নিত্য দৈনন্দিন কাজে আমরা যেরকম কাজ করে থাকি ঠিক সেরকম ভাবে, মানে বলতে চাইছে আমরা যেরকম কোনো নিত্য দৈনন্দিন যে কাজগুলো আমরা করে থাকি যেরকম ভাবে তিনি ওইভাবে কি মায়ের নাম তিনি করতেন। আচ্ছা, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার, মানে তিনি সবসময় তার চিন্তায় মগ্ন থাকতেন, মা ছাড়া কি তিনি কিছুই বুঝতেন, মানে সবসময় তিনি মায়ের চিন্তায় কি মগ্ন থাকতেন। কে বলতো? স্বামী বিবেকানন্দ। লাইক আদার চিলড্রেন, অন্যান্য বাচ্চাদের মতো হি ওয়াজ নট অলওয়েজ গুড, তিনি কিন্তু সবসময় শান্ত ছিলেন না। মানে অন্যান্য যে বাচ্চা ছিল, মানে মায়ের সন্তান যেরকম হয়, মানে ধরো একটা সন্তান কিরকম হয়, সবসময় কি সে সব খুব ভালো হবে? সে কিন্তু সবসময় শান্ত ছিলেন না। সামটাইমস হি উড বি নটি অ্যান্ড রিবিলিয়াস, মাঝে মাঝে সে খুব দুষ্টু হয়ে পড়তেন। আর রিবিলিয়াস মানে কি? বিদ্রোহী। মানে দেখো স্বামী বিবেকানন্দ মাঝে মাঝে একটু কেমন থাকতেন? দুষ্টু আর বিদ্রোহী, এবার দুষ্টুমি করতেন। বাট অলওয়েজ টু হার, কিন্তু মায়ের প্রতি সর্বদা বিভোর থাকতেন। আচ্ছা, উনি হয়তো দুষ্টুমি করতেন একটু মাঝে মাঝে, একটু বিদ্রোহী হয়ে উঠতেন, কিন্তু মায়ের প্রতি কিন্তু সবসময় কি তিনি বিভোর হয়ে থাকতেন। নেভার ডিড হি অ্যাট্রিবিউট টু এনিওয়ান দ্য গুড অর ইভিল দ্যাট বিফল, ভালো মন্দ যাই হোক না কেন কাউকে তার উপর দোষারোপ করতেন না। অ্যাট্রিবিউট মানে দোষারোপ করা, মানে হয় না কোনো একটা মানুষ কিছু ভুল হলে কারণে দোষারোপ করে দেয়, এটা তোর জন্য হলো, এটা তোর জন্য হলো। কিন্তু স্বামী বিবেকানন্দ কখনো ভালো মন্দ যাই হোক না কেন কারোর উপর কি করতেন না? দোষ চাপাতেন না, বলতেন না। হ্যাঁ, বিভোর মানে তার প্রতি মগ্ন থাকা। আচ্ছা, অন আ সার্টেন সলেম অকেশন, কোনো এক গুরুগম্ভীর কোনো এক অনুষ্ঠানে, মানে না একবার খুব সিরিয়াস একটা অনুষ্ঠান হচ্ছিল, কোনো একটা অনুষ্ঠান ছিল। হি এন্ট্রাস্টেড টু আ ডিসাইপল আ প্রেয়ার টু হার, তিনি কি করলেন? তিনি তার একটা ডিসাইপল মানে তিনি তার একজন শিষ্যকে মাতৃপুজোর কথা শিখিয়ে দিলেন, তার দায়িত্ব দিলেন, বলে যে আজকে তুই পুজো করবি, যা তুই আজকে পুজো কর। তার একটা শিষ্যকে বললেন আজকে তুই পুজো কর। কে বললেন বলো তো? স্বামী বিবেকানন্দ। দ্যাট ইন হিজ ওন লাইফ হ্যাড অ্যাক্টেড অ্যাজ আ ভেরিটেবল চার্ম, আর এমন প্রেয়ার শিখিয়ে দিলেন যেটা তার নিজের জীবনে, মানে স্বামী বিবেকানন্দের জীবনে একটা কি তোমার ভ্যারিটেবল চার্ম মানে প্রকৃত মন্ত্রশক্তির মতো কাজ করেছিল। মানে স্বামী বিবেকানন্দকে এমন মন্ত্র শিখিয়ে দিয়েছিল যেই মন্ত্র স্বামী বিবেকানন্দ নিজের জীবনে একটা মন্ত্র মুগ্ধের মতো, মন্ত্র শক্তির মতো কি কাজ করেছিল। সেই মন্ত্র কাকে কাকে দিল? ওই শিষ্যটাকে দিল, বললো না তুই আজকে তুই পুজো করবি ঠাকুর মায়ের পুজো, মানে কোন মা? কালী মা, কোন এক অকেশনে। আচ্ছা, হট করে বলে উল্টো দেবো কি? অ্যান্ড মাইন্ড, এই মনে রাখবি কিন্তু, হট করে কোনো কথা নেই, কি বলছে? অ্যান্ড মাইন্ড হি অ্যাডেড সাডেনলি, হঠাৎ করে বলছে, ধরো বলছে আজকে তুই আজকে পুজো কর, মায়ের পুজো এরকম ভাবে করবি, এই নিয়ম কানুন মানবি, হট করে কত কথা, এই মনে রাখবি কিন্তু এই কথাটা। কি বলছে? টার্নিং উইথ হোয়াট ওয়াজ অলমোস্ট ফিয়ার্সনেস আপন দ্য রিসিভার, শিষ্যের দিকে হঠাৎ করে তীব্রভাবে কথাটা বললো, প্রচন্ড তীব্রভাবে, মানে একটু রেগে গিয়ে কথাটা বললো, ফিয়ার্সনেস ভয়ঙ্কর ভাবে। মেক হার লিসেন টু ইউ, মাকে তোকে শোনাতে বাধ্য কর। অত কাকুতি মিনতি করছিস কেন? মানে মা তোর কথা শুনবে, শোনাতে মাকে বাধ্য কর, জোর কর মাকে। হোয়েন ইউ সে ইট নান অফ দ্য ক্রিঞ্জিং টু মাদার, রিমেম্বার, মনে রাখবি মায়ের সামনে নত হওয়া মানে মায়ের পুজো করা নয়। মানে তুই যে মায়ের সামনে নত হচ্ছিস, মা এটা আমাকে ক্ষমা করো, এই করো ওই করো, এইটা না। মায়ের সামনে কখনো এরকম করে কোনো ছেলেরা যায়? মাকে তোর কথা শুনতে বাধ্য কর, মা আমাকে এটা তোমাকে দিতেই হবে, কিন্তু মা তুমি কিন্তু এরকম করতে পারো না আমার সাথে, মানে একটু কি বুঝতে হচ্ছে, একটু রিবেলিয়াস, বিদ্রোহী।
মানে ধরো আমরা যারা মায়ের কাছে ধরো কিছু আবদার করি, আমরা বলি মা তোমার কিন্তু দিতে হবে, আমি কিন্তু শুনবো না এসব না করলে, ঝগড়া করি, মা তুমি আজকে বাজারে যাচ্ছ আমার জন্য কিন্তু আনতে হবে। তো তা আমরা মায়ের সামনে গিয়ে কি করবো, মানে কালী মায়ের সামনে গিয়ে কি করবো, মা ক্ষমা করো আমাকে, না তাই না, আমাকে আমাকে আমার ভুল হয়ে গেছে, ভুল খুন মাফ করো, আমরা কি মায়ের সামনে এমন করি? তাই হট করে স্বামী বিবেকানন্দ বলছে মাকে তোকে শোনাতে বাধ্য করে, এরকম কাকুতি মিনতি কিসের তোর মায়ের সামনে, অত নত কিসের ভয়ে, মা তো সেটা তোর। হ্যাঁ, এবার দেখো তারপর কি বলছো, দেখো এভরি নাও অ্যান্ড দেন হি উড ব্রেক আউট উইথ সাম নিউ ফ্র্যাগমেন্ট অফ ডেসক্রিপশন। মাঝে মাঝে তিনি নানা রকম গল্পর অংশ বলতেন, মানে অনেক রকম গল্প শোনাতেন আমাদেরকে, মানে তার শিষ্যরা, মানে নিবেদিতা বলছেন, দেখো নিবেদিতা তো অন্যতম একটা শিষ্য ছিলেন, তাই নিবেদিতা বলছেন মাঝে মাঝে এক একটা গল্পের ছোট ছোট অংশ আমাদেরকে কি করতেন, শোনাতেন। দ্য রাইট হ্যান্ড রেস্ট ইন ব্লেসিং, বলছে দেখ মায়ের ডান হাত বেশ কিন্তু ব্লেসিং মানে কি, আশীর্বাদ, অ্যান্ড দ্য লেফট হোল্ডিং দ্য শোল্ডার, বা হাতে কি ধরে আছে, খড়গ শোট ধরে আছে। হার কার্স ইজ ব্লেসিং, মায়ের অভিশাপই কিন্তু মায়ের আশীর্বাদ। কে বলেন বলতো কথাটা, স্বামী বিবেকানন্দ। বলছে মাকে দেখে তো ভয় পাস কেন, মায়ের অভিশাপটাই কি। ধরো মা ধরে রেগে গেল, মা ধরো আমাদের মা ধরো রেগে বলে না, এ তুই বাড়িতে বেরোতে পারিস না, বাড়ি থেকে যেতে পারলে বাঁচি, এ একটা মেয়ে বা একটা ছেলে জীবনটা নষ্ট করে দিল আমার, তাই না, এরকম বলে না। তার মানে মা কি তোমাকে বাড়িতে বেরিয়ে যেতে চাইছে, বলতে চাইছে? তাহলে এখানে স্বামী বিবেকানন্দ বলতে চাইছেন মায়ের অভিশাপই কি, মায়ের আশীর্বাদ। মানে মা যেই তোদেরকে যে অভিশাপটা দিচ্ছে সেটাই তোর কাছে কি, মনে রাখবি, আশীর্বাদ। উড বি দ্য সাডেন এক্সক্লেমেশন দ্যাট এন্ডেড আ লং রেভারি। আচ্ছা কখন বলছে, হট করে একটা ঘোর থেকে, রিভারি মানে দিবা স্বপ্ন বা দিবা নিদ্রা, ওই দিবা নিদ্রা থেকে হট করে ঘুম ভেঙে বলছে, মানে হট করে বলছে ওই মার কার্সি কিন্তু মার ব্লেসিং, হট করে বলে উঠছে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে ধরো কোথাও কোনো ব্যাপার না, স্বামী বিবেকানন্দ না হট করে ধরো ধ্যানে মগ্ন আছে, হট করে ধ্যান থেকে চোখ খুলে বলছে, এরকম ব্যাপার, বুঝতে পারছো? মানে হট করে ধরো সাডেন এক্সক্লেমেশন, হঠাৎ উচ্ছ্বাস, প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে কথাটা বলছে। অর বিকামিং হাফ লিরিক ইন দ্য ইন্টেন্সিটি অফ দ্য অফিস ফিলিং, অথবা কবির ভাষা ব্যবহার করে মাঝে মাঝে আমাদেরকে বলতেন, মানে মগ্ন হয়ে না কবির ভাষা ব্যবহার করতেন। আচ্ছা কবির ভাষা মানে কি, কবিতা রচনা করতেন, হাফ লিরিক ছন্দ ব্যবহার করতেন, বিভিন্ন রকম ছন্দ। কে বলতো, স্বামী বিবেকানন্দ। এবার দেখো তারপর কি বলছেন, দেখো শোনো, এগুলো কিন্তু কঠিন জায়গা, মন দিয়ে শোনো। ডিপ ইন দ্য হার্ট অফ হার্টস অফ হার ওন ফ্ল্যাশেস দ্য ব্লাড রেড নাইফ অফ কালী, মানে নিজেদের জীবন ঝলসে ওঠে কিসের দ্বারা, মায়ের হাতে বা হাতে যে খড়গোটা থাকে, রক্ত লাল খড়গোটা থেকে আমাদের জীবন কি হয়ে ওঠে, ঝলসে ওঠে। এটা ডিপ ইন দ্য, আচ্ছা এই ডিপ ইন হার্ট মানে কি, পুরো একবার হৃদয়ের গভীর থেকে তিনি কথাটা বলছেন। ওরশিপার্স অফ দ্য মাদার, মায়ের যারা পূজারী, আর দেয়ার ফ্রম দেয়ার বার্থ, তার জন্ম থেকেই মায়ের পূজারী, মানে মায়ের পূজারী কখনো মানে বড় হয়ে কেউ মায়ের পূজারী হয়ে গেলে এমন না, মানে যারা মায়ের প্রতি ভালোবাসার জন্ম থেকেই তাদের কি মায়ের প্রতি ভালোবাসা জন্মায়। ইন আর ইনকারনেশন অফ দ্য সোর্ড, তার সোয়ার্ড মানে তরোয়াল, মানে খড়গটাকে বুঝিয়েছে, তার খড়গের একটা অবতার তারা, তাহলে তারা কি, যারা মায়ের পূজারী তারা কি, খড়গের তার একটা অবতার, ইনকারনেশন মানে অবতার। আচ্ছা কথা নয়, শোনো কথা নয়, ফ্রম হিম ওয়াজ গ্যাদার্ড ইন সাচ মোমেন্ট অ্যাজ দিস অলমোস্ট এভরি লাইন অ্যান্ড সিলেবেল অফ আ সার্টেন শর্ট স্লাম। এই স্লাম মানে হচ্ছে কি বলতো, স্লাম মানে হচ্ছে স্তোত্র, কল দ্য ভয়েস অফ দ্য মাদার। আচ্ছা এইটা মনে রাখবে, এই ভয়েস অফ দ্য মাদার এটা কে লিখেছিলেন জানো, ভয়েস অফ দ্য মাদার লিখেছিলেন সিস্টার নিবেদিতা। তাহলে সিস্টার নিবেদিতা এই ভয়েস অফ দ্য মাদার তিনি লিখেছিলেন। তাই বলছি যে ভয়েস অফ মাদার যেটা আমি লিখেছিলাম, যেটা আমি পাবলিশ করেছিলাম, পাবলিশ মানে কি, যেটা আমি প্রকাশ করেছিলাম, তার বেশিরভাগ অংশ স্বামীজির এই কথাগুলো থেকেই কি আমি নিয়েছিলাম, তার বেশিরভাগ লাইন এবং বেশিরভাগ সিলেবেল মানে কি, তার যে অক্ষরগুলো, তাই তো। আমি একটা স্তোত্রের মধ্যে ওইগুলোকে কি করেছিলাম, একটা স্লাম মানে কি, স্তোত্র, স্তবক হয় না স্তোত্র, ওই স্তোত্রের মধ্যে যেগুলোকে আমি রেখেছিলাম সেগুলো বেশিরভাগ কার কথা থেকে নিয়েছিলাম, আমি স্বামী বিবেকানন্দের কথা থেকে আমি নিয়েছিলাম।
আই ওরশিপ দ্য টেরিবেল। আচ্ছা, আমি আমি পূজারি ভয়ঙ্করী, আমি ভয়ঙ্করীর পূজা। টেরিবেল মানে কি? মানে পুজো করি কার? ভয়ঙ্করীর পুজো করি। হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, সে প্রায় কি বলতেন। অ্যাট অ্যান্ড ওয়ান্স ইট ইজ আ রিমার্ক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ। আবার হট করে তিনি একদিন বলে দিলেন যে আমরা মনে করি সবাই কি, সব মানুষই হয়তো জীবনের সুখ ভোগ করতে আসে। আমরা এটা মনে করি না যে জীবন মাত্রই কি, সবার উদ্দেশ্য কি সুখ ভোগ করা? এটা একটা ভুল, কিন্তু এটা ভুল ধারণা। কোয়াইট অ্যাজ মেনি আর বর্ন টু সিক আফটার পেন। আমরা অনেকে কিন্তু কি দুঃখের খোঁজেও, মানে দুঃখের সন্ধান অনেকে পৃথিবীতে আসি। মানে সবাই সুখ চাইতে পৃথিবীতে কি আসে না। যেমন বলে না সবাই সুখ ভোগ করতে পৃথিবীতে আসে না, ঠিক সেরকম সবাই সুখ চাইতে পৃথিবীতে আসে না। লেট আস ওয়ারশিপ দ্য টেরর ফর ইটস ওন সেক। তারই কারণে আজকে চলো সবাই আমরা কার পুজো করি? ওই ভয়ঙ্করীর পুজো করি। কে বলছে বলো তো? স্বামী বিবেকানন্দ। তাই কি বলছে? কার পুজো করি সবাই আমরা? ভয়ঙ্করীর পুজো করি। তাহলে দেখো এই প্যারা থেকে আমরা কি কি জানলাম? এই প্যারা থেকে আমরা জানলাম যে ভারতবর্ষে তার মুখে সবসময় কার নাম উঠতো? মায়ের কথা। আর যেরকম আমরা ডেলি হাউস হোল্ড কাজ করি, নিত্য নৈমিত্তিক যে কাজগুলো করি, ঠিক সেরকম তিনি কি মায়ের কথা তিনি বলতেন। আর কি তার মাথা সর্বদা কার চিন্তায় মগ্ন থাকতো? মায়ের চিন্তায় মগ্ন থাকতো। ঠিক অন্যান্য বাচ্চাদের মতো সেও কিন্তু সবসময় ভালো ছিল না। সে মাঝে মাঝে রিবিলিয়াস মানে কি? বিদ্রোহী। মাঝে মাঝে নটি মানে কি? দুষ্টুমি করতেন তিনি। তো তিনি কাউকে কখনো দোষারোপ করতেন না। ভালো মন্দ জীবনে যায় আসুন না, তিনি কখনো কাউকে দোষারোপ করতেন না। আর কোনো এক সোলেম অকেশনে, কোনো এক বিশেষ অনুষ্ঠানে একবার তিনি একটা শিষ্যকে ভাত দিয়েছিলেন কি মাকে পুজো করার। মাকে প্রেয়ারটা মায়ের প্রেয়ার শিখিয়ে দিয়েছিলেন। আর হঠাৎ করে বলছে কি রে এত কাকুতি মিনতি করছিস কেন? মাকে তোর কথা শুনতে বাধ্য কর। মার কাছে ভাই কাকুতি মিনতি করে কোনো লাভ নেই, এরকম কাকুতি মিনতি করিস না। আচ্ছা, তিনি মাঝে মাঝে নানা রকম গল্পের অংশ শোনাতেন বা মাঝে মাঝে বিভিন্ন রকম কবিতা ছন্দ ব্যবহার করতেন। আচ্ছা, হঠাৎ করে আবার তিনি কি ঘোর থেকে ফিরে উঠে তিনি আবার কি বলতেন যে মার কার্সি কি? মার ব্লেসিং। মার অভিশাপই কি? মার আশীর্বাদ। তিনি তারপর বলতেন আমরা যারা মায়ের পূজারী তারা কি তার কোথায় অবস্থান করি বলো? তার লাল খড়গে অবস্থান করি। খড়গ মানে বুঝতে হচ্ছে যে বাঁ হাতে থাকে, খড়গে অবস্থান করি। আর মায়ের যারা পূজারী তারা জন্ম থেকে মায়ের পূজারী, তাই তো? তারা মায়ের ওই সোয়ার্ড মানে খড়গের এক একটা কি অবতার। আর তারপর নিবেদিতা বলছেন আমি যে ভয়েস অফ দ্য মাদার যেটা আমি লিখেছিলাম, আমরা পাবলিশ করেছিলাম, এটার বেশিরভাগ অংশ, বেশিরভাগ সিলেবেল, বেশিরভাগ লাইন কোথা থেকে নেওয়া হয়েছে? স্বামীজির কথা থেকে কিন্তু নেওয়া হয়েছে। আচ্ছা, স্বামীজি তারপর কি বলতেন? আমি কাকে পুজো করি? আই ওরশিপ দ্য টেরিবেল। টেরিবেল মানে কি? আমি ভয়ঙ্করীর পুজো করি। আর বলছে আরেকটা কথা বলতেন, এটা ভাবা ভুল হবে যে যদি তোরা মনে করিস সবাই পৃথিবীতে সুখের খোঁজে আসে, এমন কেউ আছে যারা কি দুঃখের সন্ধানেও আছে। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ভয়ঙ্করীর পুজো করতে হবে। ভয়ঙ্করী মানে কে? হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্প্ট ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুইমিসনেস অর মকিসনেস। আচ্ছা, স্কুইমিসনেস মানে খুঁতখুঁতানি, আর মকিসনেস মানে ন্যাকাপনা। তিনি মন থেকে খুব ঘৃণা করতেন খুঁতখুঁতানি আর ন্যাকাপনা ব্যাপারটাকে। মানে স্বামী বিবেকানন্দ খুঁতখুঁতানি আর নেকুপনা একদম পছন্দ করতেন না। স্বামী বিবেকানন্দ হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি। একবার তিনি আমার জন্য কয়েকটা কথা বলেছিলেন। হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল। একদা আমি তার কাছে গিয়েছিলাম প্রাণী হত্যা নিয়ে, মন্দিরের প্রাণী হত্যা নিয়ে, মানে যে বলি দেয় না, সেই বলির কথা বলতে কার কাছে গিয়েছিলাম? আমি বিবেকানন্দের কাছে গিয়েছিলাম। কে গিয়েছিল? সিস্টার নিবেদিতা গিয়েছিলাম। হি মেড নো রেফারেন্স অ্যাজ হি মাইট হ্যাভ ডান। তিনি হয়তো কোনো তথ্য দিতেই পারতেন, কিন্তু তিনি কিছু বললেন না। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলফ। তিনি বলতেই পারতেন আমরা তো অন্য কেউ বলি দিলে আমরা তো তাকে আঘাত করি বা তাকে আমরা আক্রমণ করি, কিন্তু আমরা তো এটা কখনো দেখি না নিজের জন্য কখনো যদি বলি দিই তখন তো আমরা হেজিটেট করি, তখন তো আমরা ইতস্তত করি না। নিজের জন্য বলি দেওয়া মানে কি? রবিবার করে মাংস ছাড়া চলবে না, তাই না? ধরো একটা ছাগলের গলায় জবার মালা পরিয়ে একটা ফেসবুকে ছবি দিল, দেখো নিরীহ প্রাণীদের কি করে হত্যা করা হচ্ছে, সবাই স্যাড রিয়াক্ট দেবে। আবার স্যাড রিয়াক্ট দিয়েই আমার মোবাইলটা রেখে আবার বলবে মা আমার লেগ পিস চাই।
লেগ পিস ছাড়া খেতে পারবো না, তাই না? তাহলে এইগুলো নেকুপনা না, এই নেকুপনা একদমই কে সহ্য করতে পারতেন না। হ্যাঁ, বলছে মানলে সব দিক থেকে মানবি, নাহলে কোনো দিক থেকে মানবি না, এমন একটা ব্যাপার। তাহলে স্বামীজি এই কথা স্বামীজি এই কথা বলতেই পারতেন আমাকে, কিন্তু তিনি কি করলেন? বললেন না। আচ্ছা, এবার দেখো, হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো তর্ক বিতর্ক করলেন না, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যেটা তিনি খুব সহজেই করতে পারতেন, রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস আন্ডার দ্য মডার্ন সিস্টেম। মানে আধুনিক ব্যবস্থায় স্লটার হাউস মানে বুঝতে পারছো, যে কসাইখানার যে আর কসাইদের যে অধঃপতন, মানে ওরা যেভাবে পশু হত্যা করছে, সেই সম্বন্ধে তিনি বলতেই পারতেন, কিন্তু তিনি বললেন না। আচ্ছা, তাহলে আমরা এইটুকুই পড়ি আজকে, আবার আমরা পরের দিন পড়বো, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। শোনো।